চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রাহিদা লগ্নার কাছে। শুরুতেই বলছিলাম যে আপনার নতুন একটা গান এসেছে, সেটা শুনবো, তবে তার আগে আজকে সকালের এই সুন্দর আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠে একটা গান শুনে। আচ্ছা, তাহলে আমি প্রথমে সালাম সরকারের একটি গান দিয়ে শুরু করছি। ঠিক আছে। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। খুব সুন্দর একটা গান দিয়ে আসলে আজকে সকালটা শুরু হলো। যেমনটা বলছিলাম যে আপনার নতুন যে গান, সেই গান নিয়ে একটু জানতে চাই। আসলে নতুন আমার লাস্টে যে গানটি রিলিজ হলো, আমার মৌলিক গান, গানটি এসেছে ইন্ডিয়া মানে কলকাতার একটি প্রযোজনা সংস্থা থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো সেই গান আমি এখানে হচ্ছে যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সারা বাংলার লালন মেলা। ওইখানে হচ্ছে যে ওই যিনি গানের গীতিকার সুরকার, সেই দাদা হচ্ছে আমাকে আমার গান শোনার পরে তারপরে আমাকে বলে যে একটা গান এরকম আছে ফোক প্যাটার্নের, মনে হয় আপনার গলায় খুবই মানাবে, যদি আপনি করেন আমার খুব ভালো লাগবে। তারপর আমি বলছি আচ্ছা, আমার কাছে লিরিক্সটা উনি পাঠিয়েছিল, আমি তারপর দেশে চলে আসি, তারপর লিরিক্সটা টিউনটা উনি করে পাঠানোর পরে আমারও ভালো লাগে। তারপরে আরেকটা প্রোগ্রাম যখন করতে যাওয়ার পরে তারপরে রেকর্ড করে শুটিং করে মিউজিক ভিডিও করে আসি, কিছুদিন আগে সেটা রিলিজ হয়েছে। খুব সুন্দর হয়েছে। যেটা আপনি বলছিলেন যে আপনি প্রতি বছর সেখানে যান লালন সঙ্গীতের সময়, সেই একটা নির্দিষ্ট প্রোগ্রামে। ইন্ডিয়াতে প্রচুর প্রোগ্রাম করা হয়। তো এই যে লালন সঙ্গীতের প্রতি কি এটা অন্যরকম ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, একদম অন্যরকম বলতে আসলে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আমার সাবজেক্ট ছিল বাংলা। আমি বাউল ও বাউল তত্ত্ব একটি সাবজেক্ট পাই, যেটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে বাউলদের যে জীবনযাপন, ওদের যে দর্শন, বিশেষ করে লালন সাইজির যে দর্শন জীবনযাপন, সেটা আমাকে খুব বেশি প্রভাবিত করে এবং আমার মনে হয়েছিল যে আমি এটা একদম কাছ থেকে দেখব। এবং তারপরে আমি বিভিন্ন আখড়াতে যাই, বিভিন্ন সাধু সঙ্গে যাই, এবং ইন্ডিয়াতে যখন প্রোগ্রামে যাই তখনও তো অনেক সাধু সঙ্গ বা সাধু গুরু ফকির যারা আছেন বাউল, তাদের সাথে মেশা হয়, যেহেতু আমি বাউল গান করি, লালন গাই। তো মানে সবকিছু মিলিয়ে আর কি অন্যরকম আরেকটা টান তখন আসলে চলে আসছে ভিতরে, যে আমি এটাই করতে চাই। সব ধরনের গানই করা হয়েছে, কিন্তু এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা জন্মে গেছে একদম। খুব সুন্দর। আসলে এর পাশাপাশি আপনার তো অনেক স্টেজেও পারফরমেন্স করা হচ্ছে। স্টেজে যখন থাকেন তখন ওই সময়টা কেমন থাকে, বা আপনার তো বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে, তখন ব্যাপারটা কেমন থাকে? আসলে স্টেজ তো হচ্ছে প্রাণের জায়গা। হ্যাঁ, একজন শিল্পীর মূল জায়গা বা প্রাণের জায়গা যদি আমরা বলি, সেটাই হচ্ছে স্টেজ। কারণ একদম দর্শকের সাথে আমরা রিলেট করতে পারি, তাদের এটাকে কি বলে, তারা যে কতটা উৎফুল্ল, মানে এক্সপ্রেশন, তাদের সমস্ত কিছু আমরা তখন নিজেরা দেখতে পাই। প্লাস হচ্ছে যে মানে ওই ভালো লাগাটা অন্যরকম, ভীষণ ভালো লাগে স্টেজে পারফরমেন্স করতে, এবং মানে খুব ভীষণ ভালো লাগে, এনজয় করি খুব। একই সময় একই ধরনের দর্শক থাকে স্টেজে, তো তখন তাদের উপর ডিপেন্ড করে আসলে গান গাওয়া হয়। তো সেই অভিজ্ঞতা থেকে কোন ধরনের স্টেজে বা কোন ধরনের শ্রেণীর কাছে কোন ধরনের গানগুলো জনপ্রিয়? ফোক গানটাই বেশি গাই, এবং সবাই এটার জন্যই আমাকে চেনে, জানেন। তো আমার কাছে প্রোগ্রামগুলো যখন আসে তখন ওই ফোকের জন্যই বেশি আসে। তারপরে আপনি যেটা বললেন, সব ধরনের দর্শক কিন্তু থাকে, ইয়াং জেনারেশন যারা, তারা একটু অন্যরকম গান শুনতে চায়। তো আসলে তখন স্টেজে গেলে আমরা ওইটার মাথায় রাখি না যে আমি শুধু ফোক গাই, তখন সব ধরনের গানই করি। আর যেহেতু ছোটবেলা থেকে আমার ব্যাকগ্রাউন্ড ছিল একদম ফার্স্টে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, তারপর আমি নজরুল সঙ্গীত শিখেছি নজরুল ইনস্টিটিউটে, তারপর মানে সবই আমার শেখা হয়েছে। সুতরাং ওই জায়গাটাতে যে যখন কোনো রিকোয়েস্ট থাকে ওটা ফুলফিল করতে পারি, বা দর্শকরা ভালোবাসে আর কি, যে যেটাই গাই তারা পছন্দ করে। এই যে ছোটবেলা থেকে গানের চর্চা শুরুটা কিভাবে হয়েছিল, কার অনুপ্রেরণাতে গানটা শেখা?
আমার গানের অনুপ্রেরণা আমার মা বাবা। আমার বাবা খুব ভালো গান করতেন। আমার বাবা জানুয়ারি 12 তারিখে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আব্বার অনুপ্রেরণাটা, আব্বা অনেক ভালো গান করতেন, আর আম্মার খুব ইচ্ছা ছিল যে আমরা যাতে গান করি, আমরা সবাই ভাই বোনরা যারা আছি সবাই আমাদেরকে ওইভাবেই ছোটবেলা থেকে দেখা গেছে বুঝি না তখন থেকে হারমোনিয়াম ওস্তাদজি মানে ওইভাবে শুরু হয়েছে। আপনার তো একটা ব্যান্ড দলও রয়েছিল, সেই প্রসঙ্গে জানতে চাই ব্যান্ডটা কিভাবে শুরু হয়েছিল, সেখানে কি কি কাজ করা হয়েছে? আসলে ব্যান্ড আমরা সব ফ্রেন্ডরা মিলে ব্যান্ড শুরু করি। আমার যে হাজবেন্ড ও ওই ব্যান্ডের বেজিস্ট ছিল। তো তখন হচ্ছে যে ও মানে তখন ওর সাথে আমার রিলেশন, আমাদের 10 বছর বিবাহিত জীবন। তো তখন ও বলছিল যে আমরা একটা ব্যান্ড করা যায় কি না ওইভাবে। তো তখন আমিও চিন্তা করি না, আমরা একটা ব্যান্ড করলে খুব ভালো হবে। তারপর ও সহ আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ব্যান্ডটা করি, স্টাবলিশড করি, এবং বিভিন্ন জায়গায় আমরা পারফরমেন্স করি, বিভিন্ন টেলিভিশনে আমরা পারফরমেন্স করি, বিটিভি থেকে শুরু করে। এবং একটা সময় যে আসলে আমরা যে যার কাজে ব্যস্ত হওয়ার কারণে আমরা এখন স্থগিত করে রেখেছি। ভবিষ্যতে আবার হয়তো একসাথে হতেও পারি। অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম। এখন একটা গান শুনতে চাই, সেটা হতে পারে আপনার সেই ছোটবেলা শেখা রবীন্দ্রসঙ্গীত কিংবা আপনার ব্যান্ডের গান। আচ্ছা, একটা ভালো কথা বলেছেন, একটা রবীন্দ্রসঙ্গীতই গাই তাহলে। ঠিক আছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলে পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। খুব সুন্দর। আসলে গত মাসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ছিল এবং ভালোই লাগছে এখন গানটা শুনে। আমারও মনে হচ্ছে যে জন্মজয়ন্তীটা আরো 1 বছর পর আসবে। আমি গাইলাম অনেক দিন পর, এটা আমার ভালো লাগছে। এখন আসলে ফোকের প্র্যাকটিসটা হয়ে গেছে, তো গলাতেও আসতে চায় না রবীন্দ্র সেভাবে। আমারও ভালো লাগলো অনেকদিন পর গাইতে পেরে। বর্তমানে ফোক সঙ্গীত আমাদের দেশে ভীষণ জনপ্রিয় হয়েছে, আমরা যে কোনো বয়সে মানুষ ফোক শুনছে। এটা কিভাবে দেখছেন এখন? আসলে এটাই তো হওয়া উচিত, তাই না? আমাদের নিজস্ব সম্পদ আমরা যদি বলি, সেটা তো আমাদের ফোক। আসলে আমরা একটা সময় আমরা যখন বিশ্বের দরবারে যে দাঁড়াই, তখন আসলে আমাদের নিজের বলতে কিন্তু ওই ফোকটাই, আমাদের মাটির গান, আমাদের মানুষের গান। তো ফোকটাই তো আসলে হওয়া উচিত। এবং এখন ব্যাপকভাবে সবকিছু সবাই শুনছে, বিশাল আয়োজনে। হ্যাঁ, এবং সব চ্যানেলগুলো ফোক আয়োজন করছে, আমরা গাইছি। এবং যখন স্টেজে ফোকের একটা বিশাল চাহিদা, এবং দেশের বাইরে ফোকের চাহিদা, সবকিছু মিলিয়ে আসলে ভীষণ ভালো লাগে। এটাই হওয়া উচিত। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? বর্তমানে আমার ব্যস্ততা বিভিন্ন টেলিভিশন শো, তারপর স্টেজ প্রোগ্রাম, আর হচ্ছে কিছু গান যেগুলো নতুন প্রজেক্ট আমার আসছে, অনেকগুলো মৌলিক গানের কাজ হাতে নিয়েছি, এগুলাই এখন ব্যস্ততা। এই যে নতুন নতুন যে মৌলিক গানগুলো হাতে নিয়েছেন, সেগুলো কোন গ্রুপকে কেন্দ্র করে? সেটা কি তরুণদের জন্য, বা সেগুলোতে কি থাকছে? সব ধরনেরই আছে। এখন আসলে তরুণদের মাথা রেখেও আছে, কিছু ফোক প্যাটার্নের আছে, মানে সব মিলিয়ে ঝিলিয়ে আছে আর কি। মিউজিকটাকে আসলে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান করছেন? এই যে বিভিন্ন জায়গায় কাজ করছেন, গানের অনেক মাধ্যমে কাজ করছেন, এবং নতুন অনেক সঙ্গীত শিল্পীও সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি বললেন যে মান থাকলে টিকে থাকবে। মানের দিক থেকে যদি আসি, তাহলে বর্তমানে যারা গান করছেন সবাই কি মানের দিক দিয়ে ঠিকভাবে রয়েছেন? এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এজন্যই, এখন যে সমাজ, এখন যে আমাদের জেনারেশন আসছে, বা এখন যে আমাদের সময়টা, এটা একটা অস্থির সময় বলতে পারি আমরা। হ্যাঁ, আমরা যেমন শিখে এসেছি, হ্যাঁ, শিখে তারপরে গানটিকে আয়ত্ত করে, বা অনেক আপনাকে তখন কথায় কথা আমি বলছিলাম যে শুধু গানটা শেখা না, আমি কতটুকু গাইতে পারছি, আমার কতবার আমি ডেলিভারি দিতে পারছি, সেটার চেয়েও বড় কথা হচ্ছে আমি কতটুকু জেনে আসছি।
করছি সার্বিকভাবে। হ্যাঁ, যেমন আমি ফোক গান করব, আমি আখড়াতে গিয়েছি, সাধু সঙ্গ করেছি, আমি বাউলদের কাছে থেকে দেখেছি, সাধুদের কাছে তাদের জীবন যাপন দেখেছি। তো এখন তো আসলে এদের এত সময় নেই। হ্যাঁ, এখন যারা পরবর্তী জেনারেশন, এরা হয়তো ইউটিউবে কয়েকটা গান শুনছে, শুনে আপলোড করে দিচ্ছে নিজেরাও। হ্যাঁ, এইভাবে শিল্পী তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না যে খুব ভালো একটা জেনারেশন তৈরি হবে, বা মানে আমার মনে হয় অস্থির সময় আছে সব মিলে। আপনার এই কথার প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় এসেছে, এই যে বললেন যে ইউটিউবে আপলোড দিচ্ছে, ঘরে ঘরে মোবাইলে তারা গান রেকর্ড করছে, ইউটিউবে আপলোড দিচ্ছে, হয়তো কোনো গান অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, তারা অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠছে। এক্ষেত্রে গানের কথা কিংবা গানের কথার সাথে যে এক্সপ্রেশন, আপনারা জানেন যে ফোক গানের আসলে অনেক কথাই হয়তো আমরা বুঝতে পারি না, কারণ কথাগুলো এত গভীর থাকে, সেই অনুযায়ী এক্সপ্রেশন দেওয়ারও একটা ব্যাপার থাকে। অনেকে দেখা যাচ্ছে কষ্টের গান, অনেক হেসে হেসে গান গাইছে। আবার আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, একটা গান রয়েছে ঝিনুক খোটা না ঝিনুক ফোটা, এটা নিয়ে অনেক শিল্পীরা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে কোনটা হবে। সো এই ব্যাপারগুলো আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আসলে ফোক গানের কথার তারতম্য হতে পারে। হ্যাঁ, মানে এগুলো তো আসলে লোক মুখে প্রচলিত হয়ে আস্তে আস্তে, ধরেন আপনাকে আমি যদি একটা কথা এখন বলি, আপনি আয়োজনের কাছে গেলে সেই কথাটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা একরকম থাকে না কোনো কিছু। হ্যাঁ, এগুলো তো যুগ যুগান্তর থেকে চলে আসছে। হ্যাঁ, তো এই গানগুলোর মধ্যে একটু অন্যরকম, মানে কথার একটু হয়তো মিস্টেক বলবো না, আমি হয়তো একভাবে শিখেছি, আপনি হয়তো আরেকভাবে শিখেছেন। মানে আমার গুরু হয়তো অন্যভাবে জানে, আপনার গুরু হয়তো অন্যভাবে জানে। যেহেতু লোক মুখে এগুলো প্রচলিত, এগুলো কোনো লিপিবদ্ধ নাই, পরবর্তীতে করা হয়েছে, কিন্তু মূলত লিপিবদ্ধ করা গান তো এগুলো না যে আমি লিখলাম, গানটাতে সুর করলাম, এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টাই হচ্ছে যে তারা মরমী সাধক, তাদের মনে উঠেছে, হ্যাঁ একটা গান তারা গেয়ে ফেললো। তবে পরবর্তীতে তো কিন্তু অনেক রিসার্চ হয়েছে এবং সঠিক লাইনগুলো উঠে এসেছে। যারা রিসার্চ করছে, হ্যাঁ, তাদের মধ্যে বিভেদ আছে, তা তো আছে। আমার মূল ব্যাপারটা ছিল যে অনেক সময় অনেক শিল্পীরা যারা বাসা থেকে আসলে গানগুলো রেকর্ড করছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা অনেক সময় দেখা যাচ্ছে কোথাও একটা ভুল দেখেছে, সেটা নিয়ে আর ভাবেনি, ভুলটাই তারা আবার অনুকরণ করে আপলোড করেছে, সেই ব্যাপারটা। তাদের তো গুরু নেই, তারা আসলে সঠিকটা জানবে কোথা থেকে? তারা তো ভুলই শুনলো, তো ভুল শুনে তো ভুলই আপলোড করবে। এখানে আমরা তো সঠিকটা আসলে আশা করতে পারি না। আচ্ছা, আর কি কি পরিকল্পনা রয়েছে সামনের দিনগুলোর জন্য? সামনের দিনগুলোর জন্য একটা আশ্রম করার পরিকল্পনা রয়েছে, যেখানে 24 ঘন্টা গান হবে। অসুবিধা বঞ্চিত ছেলে মেয়ে, মানে শিশুরা, বৃদ্ধ, সব বয়সের লোকজন সেখানে থাকবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা, এখন এই কাজটাই করতে চাই। ব্যক্তি জীবনের কোনো গানের পরিকল্পনা? ব্যক্তি জীবনে গান আসলে করছি, দেখি কি হয়, এটা আসলে তো বলা যায় না। গান খুব লাকের একটা বিষয় আমি মনে করি। একটা গান হঠাৎ মানুষের পিক করে ফেললো, সেটা জনপ্রিয় হয়ে গেল, কিছুই নেই গানের ভিতরে। আবার দেখা যাচ্ছে যে অনেক ভালো গান করছে, সেটা কিছুই হচ্ছে না। তো এটা ভাগ্যের ব্যাপার, দেখা যাক কি হয় সেটা। যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। শেষ মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বাংলা গান শুনুন, বাংলা গানকে ভালোবাসুন, কারণ দিন শেষে আমাদের সম্পদ বলতে, নিজস্ব সম্পদ বলতেই হচ্ছে আমাদের গান, আমাদের বাংলা গান। এবং আমার গান শুনবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। আজকে আসলে আপনার গান শুনে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নিউ টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ভারতীয় নেতা এপিজে আব্দুল কালামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার একটি গান শুনবো। এবার লালন সাইজির একটি গান করছি। আমি যেহেতু লালন সাইজির গানই বেশি গাই, খুব কমন হয়তো না, কিন্তু গানটা সবাই হয়তো শুনেই থাকবে, এরকম একটি গান করছি, এই মুহূর্তে মাথায় আসছে। ঠিক আছে। শূন্য ভরে পোস্তা করে, শূন্য ভরে পোস্তা করে, তার উপরে ছাদাটা কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা, শূন্য ভরে পোস্তা করে, শূন্য ভরে পোস্তা করে, তার উপরে ছাদাটা। কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা, কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।